ওং দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা, দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা, দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা। ওং দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা, দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা, দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা। ওং দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা, দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা, দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা। আমার সবসময় এটা মনে হয়, যারা অ্যাস্ট্রোলজি করেন, যারা ভবিষ্যৎবাণী অন্যদের করেন, তারা কি নিজেদের জীবনের ভবিষ্যৎবাণী সঠিকভাবে করতে পারেন? আজকে আমি যার সাথে আছি, তিনি শুধু স্বনামধন্য অ্যাস্ট্রোলজার নন, তিনি একজন বৈজ্ঞানিক অ্যাস্ট্রোলজার। এবার আপনারা অনেকেই বলবেন যে অ্যাস্ট্রোলজার আবার বৈজ্ঞানিক কী করে হয়, অ্যাস্ট্রোলজির সাথে বিজ্ঞানের কী সম্পর্ক? শ্যামলদা, হ্যাঁ রঞ্জন, তোমার সাথে অনেকদিন পরেই দেখা হলো। তা তুমি যে প্রশ্নটা করেছো, শুনুন না, এই গলার এত মোটা হার, হ্যাঁ, এটা কেন পড়ে না? এটা আমার মা বাড়িতে, মা দেবী বগলা দেবী প্রতিষ্ঠিত, তার সেই প্রতীক হিসাবে আমি এই মালাটা পরি। আমি যে কোনো শুভ অনুষ্ঠানে যাই বা কোনো একটা অনুষ্ঠানে যাই, আমি এটা পরে যাই। এটা আমার কাছে একটা মানে গার্ড হিসাবে আমি রাখি। বৈজ্ঞানিক অ্যাস্ট্রোলজার লোকে কি ভাবে, যদি আপনি মালা পরে থাকেন তাহলে তার সাথে বিজ্ঞানের কি সম্পর্ক? অ্যাস্ট্রোলজি কিন্তু এক প্রকার বিজ্ঞান। আমাদের যে সমস্ত মুনি ঋষি যারা আছেন, আর্যভট্ট, তারপরে কালিদাস থেকে আমাদের ব্যাসদেব, এরা যারা ছিল তারা দীর্ঘদিন কিন্তু এটা নিয়ে রিসার্চ নিশ্চয়ই করেছিল। করার পরে তারা কিন্তু প্রিজার্ভ করা সেই সময় সুযোগ পায়নি, নিশ্চয়ই ছিল না বোধ হয়। আলেকজান্ডার যখন ভারতবর্ষ আক্রমণ করে, এদের কিন্তু পুঁথি যে সমস্ত ছিল সেগুলোকে লুট করে নিয়ে যায়। তাই লুট করার ফলে কিছু কিছু পাওয়া যায়, কিন্তু ওদের যে অবজারভেশনটা ছিল সেটাই কিন্তু আজকে আমরা সেটা করে কিন্তু করে কমে খাচ্ছি। আর একটা জিনিস দেখুন, আপনার হাতে, সামনে দেখি হাতটা, এগুলো কি এত সুন্দর সুন্দর সব আংটি আর এত বড় বড় স্টোনস, এর কি মানে? স্টোনের ফাংশন নিশ্চয়ই আছে, কারণ আমাদের স্টোনটা যে ক্রিস্টাল যেটা আছে না, এই ক্রিস্টালটা তুমি জানো কিনা জানি না, জাপানে এটা নিয়ে দীর্ঘদিন ধরে রিসার্চ ওরা করেছে যে ক্রিস্টালের ভিতর দিয়ে কসমিক রে পাস করিয়ে মানুষের জীবনের অনেক কিছু পরিবর্তন করা যাচ্ছে। মানে আমার সময় ভালো যাচ্ছে না, আমি একটা পাথর পরে আমার সময়কে ঠিক করতে পারবো? কিছু কিছু করা যাবে, কারণ আমাদের জ্যোতিষশাস্ত্রের যে পরাশর মুনি, তার একটা শ্লোক যেটা আছে, ওই যে মা ভুক্তং ক্ষিয়তে কর্ম কল্প কোটি শতরূপী, তোমার যে কর্মফল যেটা আছে, তুমি কফি নাও, হ্যাঁ, শত কোটি তপস্যা করেও কিন্তু তুমি তাতে মুক্তি পাবে না। তাহলে আমরা কেন পুজো পার্বণ, তাই স্টোন কবচ ধারণ করবো? বলি যে হ্যাঁ, তথা পুরুষ ও কারেন বিনা দৈবং ন সিদ্ধ। তোমার যে পুরুষকার চেষ্টা থাকে, তখন দৈব কর্মের দ্বারা তুমি আংশিক ফল ভোগ করবে। তোমার যদি একটা বড় ধরনের ভাড়া থাকে, ভাড়া তুমি রোধ পাবে। কিন্তু স্টোনের ফাংশন নিশ্চয়ই আছে। আমরা যেমন কারো ধরো লাল পলাটা হচ্ছে রক্তবর্ধক। আচ্ছা, বিশেষ করে তোমার আয়ুর্বেদিক শাস্ত্রে আগেকার দিনে তোমার পলা চূর্ণ করে খাওয়ানো হতো মধু দিয়ে। বিশেষ করে মেয়েদের দেখবে তুমি, যাদের পিরিয়ডসের গন্ডগোল অতিভাবে রক্তক্ষরণ হয়, তাদের কিন্তু পলা ধারণ করে আমরা দেখেছি অনেকটা উপকার পাওয়া যায়। যাদের পাইলসের রোগ আছে, তাদের পলা কিন্তু স্টোন নয়, এটা ক্যালসিয়াম জাতীয় একটা বোন। আচ্ছা, কিন্তু তার কিন্তু উপকারিতা আছে। আচ্ছা, আর যাদের শরীর খারাপ যাচ্ছে, হ্যাঁ, ইয়াং মেয়ে, তাদের কি পড়া উচিত? না, তাদের পর দেখতে হবে যে তাদের কোন গ্রহটা হরস্কোপের ভিতরে দুর্বল অবস্থায় আছে। কিন্তু ওই কবস্তাবিজ দিলে কিন্তু হবে না, স্টোনটা স্পেসিফিক ভাবে দেখতে হবে যে কোন স্টোনটা দরকার। যেমন ধরো কথা আমরা দেখেছি যে শনি গ্রহ যদি খারাপ থাকে কারো পুষ্টির ভিতরে, আচ্ছা, সেখানে শনির যে ফাংশনটা, তার হাড়ের রোগ, নিম্ন অঙ্গে কোমর থেকে পায়ের তার ট্রাবল, স্পাইনের কোনো গন্ডগোল, বোন টিবি, ডিপ্রেশন, এই রোগগুলো তার ভিতরে হয়।
শ্যামলদা, শনি মানে মহাকাশের কোন গ্রহ? শনি আমাদের, আমরা স্যাটার্ন বলছি, শনি হচ্ছেন আমাদের যে 8টা বা 9টা প্ল্যানেট আছে, তার মধ্যে রাহু এবং কেতুকে আমরা প্ল্যানেট বলে ধরি না, এটা একটা শ্যাডো। কিন্তু শনি হচ্ছেন আমাদের মেইন যে প্ল্যানেট যতগুলো আছে তার মধ্যে 3টে প্ল্যানেট গুরুত্ব, একটা হচ্ছে শনি, একটা বৃহস্পতি, একটা রবি। শনিকে বলা হয় মৃত্যুর কারক। আচ্ছা। শনি হচ্ছে শিবের একদম সাক্ষাৎ। আমরা যেটা বলছি নিউটন, প্রোটন এবং এটা বলছি আমরা, সেখানে শনি হচ্ছে সেই শিবের কারক। আর বৃহস্পতি হচ্ছেন আমাদের রক্ষা কারক, তিনি হচ্ছেন ব্রহ্মা। আর রবি হচ্ছে আয়ু কারক, যিনি হচ্ছেন বিষ্ণু। তা আমরা 3টে দেবতার সাথে 3টে গ্রহকে ভাগ করেছি। যদি দেখা যায় রাশিচক্রের ভিতরে, তুমি লক্ষ্য করে দেখবে যাদের শনির পজিশনটা খারাপ, সেটা দেখা দরকার হরস্কোপটা, যে শনি তার হরস্কোপে কোন জায়গায় আছে, কোন ড্যামেজ পজিশন আছে কিনা। ড্যামেজ পজিশন আমরা বলি অষ্টম, দ্বাদশ বা শনি মঙ্গল কোনো কানেকশন আছে কিনা। তো এই যে শনি যেহেতু মৃত্যুর কারক, মানে আমাদের আয়ু ক্ষয় কারক, শনি যদি খারাপ থাকে কারো কুষ্টিতে, তুমি দেখবে তার লোয়ার পোর্শন, কোমরে ব্যাক সাইডে পেইন, তার ডিপ্রেশন, তাকে নানা রকমভাবে ভোগান্তি করবে। তো এই শনি গ্রহটা খারাপ হলে তখন তার প্রতিকার যেটা আমরা করি, তখন আমরা বলি গাছের মূল পড়ো, নীলা ধারণ করো, তোমার ভিতরে যেটা আছে। শ্যামলদা, এভাবে তো সব মানুষকেই সুখী করে দেওয়া যাবে না। কেউ পৃথিবীতে অসুখী হবে না, রোগ কমে যাবে, যুদ্ধ হবে না, দেশে দেশে লড়াই হবে না, না ভালো থাকবো না, তার হবে না। হবে না এই কারণে, আমার যেটুকু ক্ষমতা হরস্কোপে ভগবান পাঠিয়েছেন জন্ম সময় যে টিপটা দিয়ে, তার বাইরে কিন্তু আমি যেতে পারবো না। আমার ইচ্ছাতে কাউকে স্টোন পরিয়ে চেঞ্জ করতে হবে, তাহলে সবাই একটা করে স্টোন পড়তো, রাস্তার ফুটপাতে যারা শুয়ে আছে তাদেরকে আমরা স্টোন পরিয়ে চেঞ্জ করতে পারতাম, হয় না। রত্ন ধারণের দ্বারা যেটুকু উপকার হয় সেটা হচ্ছে, আমার সাংঘাতিক কিছু খারাপ আছে, সেই খারাপটা যতটা আমরা কন্ট্রোল করতে পারি। এবার দেখো, এটাও সাবজেক্টিভ, কাকে সাংঘাতিক কে বলছে। মৃত্যু ছাড়া আর কোনো কিছুই সাবজেক্টিভ। আমি কতটা সুখী, কত টাকা পেলে, কোন গাড়িটা চললে, কটা বাড়ি হলে, এর মাপদণ্ড বিভিন্ন মানুষের কাছে আলাদা, আলাদা, নিশ্চয়ই আলাদা। স্বামী কাজ করে বাইরে, ছোট কাজ, দুজনে মিলে সুখী আছে, তাদের সুখের মাপদণ্ড কি আপার মিডল ক্লাসের সেই স্বামী স্ত্রীর সাথে এক হয়? না, তারা বলছে আমার অডি গাড়িটা কবে কিনবো, তুমি কিনতে পারছো না, দেখো আমার পাশের ফ্ল্যাটে অডি কিনেছে। অবশ্যই। তাহলে কিভাবে আপনি সুখকে ডিফাইন করবেন? না, এই ডিফারেন্স দেও হরস্কোপের ভিতরে যদি আমার অর্থনৈতিক বা আমার মানসিক উন্নতি বা প্রতিষ্ঠার যোগটা না থাকে, আমি শত চেষ্টা করে কিন্তু পারবো না যে আমি অডিও গাড়ি কিনবো বা আমি XUV 700 কিনবো, তা কিন্তু হবে না। কারণ আমার সেই জায়গাটা দেখা দরকার, তা সেটা দেখতে আমরা হরস্কোপ দেখি যে তার কতটা। সেটা আলাদা। আমার প্রশ্নটা ছিল কিভাবে সুখে ভালো থাকাকে ডিফাইন করবেন, তার বেঞ্চমার্ক কি? আপনি যে বললেন না, কিছুটা বাড়ানো যায়, কমানো যায়, পুরোটা আটকানো যায় না, কিন্তু এটাও তো বেঞ্চমার্কের ব্যাপার। না, বেঞ্চমার্কের ব্যাপার হলেও, বেঞ্চমার্ক মানে আমার আশাটা কোন জায়গায়, আমার আকাঙ্ক্ষা কি। ব্যাপার হচ্ছে সেই জায়গাটা দেখতে গেলে তুমি দেখবে হরস্কোপের ভিতরে আমরা যে জায়গাটা বেশি পোটেনশিয়াল দেখি, 2nd হাউস, 11th হাউস। 2nd থেকে ধন, আর্থিক প্রতিষ্ঠা, আর আয় 11 থেকে তার সাকসেসটা। তো এই যে জায়গাটা, এই দুটো জায়গা যদি আমাদের কারো খারাপ থাকে, বা আমরা বলি ভাগ্যাধিপতি, কর্মের অধিপতি, তারা যদি দুর্বল থাকে, হ্যাঁ, তাহলে তাদের কি তুমি স্টোন দিয়েও কিছু পারবে না। কিন্তু আমরা অনেক সময় দেখি যে এই গ্রহটা সামান্য খারাপ আছে, একটু যদি চার্জ করা যায় তাহলে তার কিছু রেমিডি হলে তার ভালো হতে পারে। দেব বা দেবীর উপাসক, তার চিহ্ন তাকে ধারণ করতে হয় শরীর। এবং একদিন বুড়ো হব, চশমার ফাঁকে ফুলের কাঁটার ঘর গুনে গুনে কাটবে সময়। মুসলিমদের কি উন্নতি করেছেন মমতা ব্যানার্জি? ওরা বুঝতে পারছে না ভাবছেন? ওরাও বুঝতে পারছে।
শ্যামলদা, তুমি তোমার জীবনকে প্রেডিক্ট করতে পেরেছিলে? আমি যা দিয়ে তোমার সাথে কথা শুরু করলাম, আমার খুব জানতে ইচ্ছে হয়, অ্যাস্ট্রোলজাররা যদি এতই শক্তিশালী হন যেখানে তারা অন্য মানুষের জীবন প্রবাহকে শুধু বলতেই পারেন না, তারা বদলাতে পারেন, তাহলে তুমি তোমার জীবনকে কিভাবে প্রেডিক্ট করলে আর বদলাতে পারলে কি? আমার বাবা যখন আমার হরোস্কোপটা দেখেছিলেন, দেখে আমার বলেছিল তোমার 36 বছর বয়সের আগে তোমার কিছু হবে না। আচ্ছা, কিন্তু 36-এর আগে তুমি পারবে, যদি আমি বেঁচে থাকি তাহলে ভালো, আর নারে না থাকলেও তুমি একটা অবশ্যই পোকরাজ একটা পান্না পড়বে। তাহলে কেন? এই পোকরাজ পান্না পড়লে তোমার লাইফস্টাইলটা চেঞ্জ হবে। তাই বললাম যে আমরা পড়াশোনা করছি, লাইফ কী চেঞ্জ হতে পারে? বলে তুমি পড়াশোনা করে চাকরি তোমার কিন্তু হবে না, তোমার প্রফেশনে আসতেই হবে। আর কোন প্রফেশন? এই প্রফেশনে। তাই বললাম ঠিক আছে দেখি, কিন্তু আমার এই প্রফেশন তো খুব ইচ্ছা নেই। আচ্ছা, ইচ্ছে ছিল না? না, আমার ইচ্ছা ছিল না প্রথম দিকে। কেন ছিল না? ছিল না, আমার প্রথম দিকে পড়াশোনা করবো, এই শনি গ্রহ নিয়ে সারাদিন বসে থাকবো, আমার এটা ভালো লাগতো না। এটাকে একটু নিচু চোখে দেখতে? নিচু চোখে দেখতাম না, কিন্তু আমি দেখতাম যে বাবা সারাদিন পরিশ্রম করছে, লোক আসছে, লোকে বিরক্ত করছে, আমার সেই বিরক্ত পছন্দ হয়েছিল। আমি এটা স্বাধীন চেতা ছিলাম চিরকাল, যে মানুষের সেবা করবো, অন্যভাবে কাজ করবো। কিন্তু ঘটনাচক্রে দেখলাম যে পোকরাজ এবং এই পান্নাটা ধারণ করার পরে আমার লাইফস্টাইলটা চেঞ্জ হয়ে গেল। বাবা দেহ রাখলেন, আমি তখন বাধ্য হয়ে দেখলাম ঠিক আছে এই প্রফেশনে আসি। কিন্তু প্রফেশনে আসার পরে আমি যেভাবে উন্নতি করেছি, আমি বলি গড গ্রেস, এটা স্টোনের জন্যই হোক আর ভগবানের আশীর্বাদটা হোক, নিশ্চয়ই আমার কুস্তিতে ছিল বলে বাবা বলতে পেরেছে। এবং আমি তখন, বাবা আমার একটা কুস্তি করেছিলেন, তো বাবা সাধারণত ঘরের লোকে কুস্তি করতেন না। আমি তখন বাবাকে বলেছিলাম যে অন্য একটা নাম দিয়ে যে তুমি এই কুস্তিটা করে দাও। বাবা প্রেডিকশন করে যা যা লিখেছিলেন, আমার লাইফে সব কটা ঘটনাই ঘটেছে। তুমি তোমার জীবনকে প্রেডিক্ট করতে পেরেছিলাম যে আমার এই ঘটনা বলো না যেটা প্রেডিক্ট করতে। আমার ধরো 36-এর পরে আমি যখন প্রথম দিকে বিজনেস করতাম, বিজনেস করার পরে আমি বললাম যে আমার বিজনেসম্যান যে ভদ্র ছিল নেউটিয়া, তাকে আমি বললাম আমি বিজনেস তোমার সাথে করবো না, কারণ আমার প্রফেশনে এদিকেই আসতে হবে, কারণ আমার ন্যাক হয়ে যাচ্ছে এদিকে। আমি প্রায় 2-3জনকে আমার প্রেডিকশন করেছিলাম, তারা খুব খুশি হয়েছে, তার মধ্যে নেউটিয়া একজন। আচ্ছা, হর্ষে? হ্যাঁ, হর্ষে না, এই আশুতোষ নেউটিয়া যে ওর ভাই যে, তাকে আমি, তার একটা হার্টের সমস্যা হয়ে তাকে বেলগুড় নার্সিংহোমে ভর্তি করে। আমি বলছি তোমার কোনো হার্টের সমস্যা হয়নি, তুমি একটু রেস্ট নাও আর বড় ডাক্তারকে দেখো, ডাক্তার চেঞ্জ করো। শ্যামলদা, তার মানে তুমি ডাক্তারের ওপরে? না, আমরা ডাক্তারের উপরে নয়, নিশ্চয়ই উপরে নয়, কিন্তু মাঝে মাঝে নিজেকে একটু, এই সমস্ত যখন ঘটনা সত্যি হয় নিজেকে একটু ভগবান টাইপের তখন মনে হয় আমার এত পাওয়ারটা পেলাম কি করে। হ্যাঁ, তখন নিজেকে খুব মানে পাওয়ারফুল মনে হয়। হ্যাঁ, পাওয়ারফুল মনে হয়। আর তার থেকে একটু অহং আসে। অহং আসে, কিন্তু অহংটা করিনি এই কারণে, আমি অহংটা সত্যি করে বলি, অহংটা না, অহং আসে, কিন্তু আমি অহংটা করিনি কারণ যে অহংটা পতন হতে পারে। কিন্তু আমি যদি, কিন্তু অহংকে কন্ট্রোল কিভাবে করা যায়? এই যে নিয়োটিয়ার মতো এত বড় ব্যবসাদার তোমার ক্লায়েন্ট, তারপরে প্রিয়রঞ্জন দাশপুঞ্চি, বিজেপির তাপস রয়, শতাব্দী, টিএমসি শতাব্দী রয় তোমার ক্লায়েন্ট, শেখর ধাওয়ান, দারুণ কাহিনী তার সাথে তোমার। আচ্ছা, এই এখন পশ্চিমবঙ্গের যুবরাজ অভিষেক ব্যানার্জি, ভাবি মুখ্যমন্ত্রী যিনি, তিনিও নাকি তোমার ক্লায়েন্ট? আচ্ছা, ব্যাপারটা এটা তুমি জানলে কি আমি জানি না। হ্যাঁ, তুমি যখন প্রশ্নটা করেছো আমি তোমাকে উত্তরটা দেবো, আমি অবশ্যই দেবো, কারণ এরা ধরো পরিচিত আমার অনেক দিনের, তো এদের প্রেডিকশনগুলো আমি প্রথম থেকেই করতাম। কিন্তু যেহেতু রাজনৈতিক নেতা এরা, এদের প্রেডিকশনটা বাইরে বার করার নিয়ম নেই আমাদের। কিন্তু তাও তুমি যখন প্রশ্নটা করেছো তাই তোমাকে বলি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছকটা আমি দেখেছি, এবং তার জীবনের যে পরিস্থিতি যা হয়েছে, যে চোখের সমস্যা থেকে আরম্ভ করে বা অন্যান্য যেগুলো আছে, আমার সমস্ত প্রেডিকশন আমি করেছিলাম, তাকে মিলে গেছে, মিলেছে। অভিষেকের রাজযোগ আছে? রাজযোগ অবশ্যই আছে, আছে, কিন্তু সেই রাজযোগটা শুরু হবে 2026-এর জুলাইয়ের পরে। সুতরাং একটা চান্স, একটা অভিষেকের মুখ্যমন্ত্রী হওয়ার চান্স একটা আছে। বলছো? হ্যাঁ, আমি বলছি, কারণ তার হরস্কোপটা আমার কাছেই আছে। মানে চান্স কতটা আছে? মোটামুটি তো 60% আছে, রয়েছে। আর এই 40%কে কাটানোর জন্য যেটা তুমি বলছিলে আন্টি স্টোনস পড়া উচিত, সেগুলো রেকমেন্ড করেছি, কিন্তু পড়েছি আমি জানি না, আমি আসলে জিজ্ঞাসা করিনি, কারণ সেটা তাতে পার্সোনাল ব্যাপার। কিন্তু আমার মনে হয় ধারণ করেছে।
মমতা কতদিন মুখ্যমন্ত্রী থাকবেন? এটা খুব কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন করেছো ঠিক তুমি। আছে, চলো। হ্যাঁ, মমতা কতদিন রাজনীতিতে থাকবেন? মমতা ব্যানার্জি এখন রাজনীতি থাকবে, কারণ ওনার যে ছকটা আমি যেটা দেখেছি, আবার আমরা অনেকবার বিশ্লেষণও করেছি, মমতা ব্যানার্জি এখন টাইম সেটা ভালো। আচ্ছা, অনেক অ্যাস্ট্রোলজার বলছে মমতা ব্যানার্জির মার্চ মাস থেকে খুব খারাপ সময় হ্যাঁ, শুরু সেটা অনেকে বলেছে, ঠিক কথা। আমি সেটা নিয়ে আলোচনা করবো না এই কারণে, এটা কিছুটা রাজনীতি মানে প্রচার করার জন্য হয়েছে। হুম। কারণ মমতা ব্যানার্জি হচ্ছে বিশ্ব রাশি, হুম। মেষ লগ্ন। আচ্ছা। সুতরাং মেষ লগ্নের চতুর্থে যখন ইলেকশন হবে হুম। তখন বৃহস্পতি থাকবে, হুম। এবং বৃহস্পতির পজিশনটা ওনার জন্ম সময় ভালো। হুম। সেই কারণে আমি মনে হয় হুম। মমতা ব্যানার্জির একটু চাপ থাকবে, এই কারণে যে লগ্নের দ্বাদশে এখন শনি বসে আছে। আচ্ছা। এই শনি দ্বাদশে থাকার জন্য, শনি যেহেতু ওনার দশমপতি একাদশপতি, হুম। কিছু চাপ থাকবে। চাপ থাকলেও উনি রাজনীতি হেরে যাবেন না, হুম। এবং রাজনীতি আবার পুনরায় মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ উনি পাবেন। নরেন্দ্র মোদী কত দিন আর দেশের প্রাইম মিনিস্টার আছেন? পরের ইলেকশন কি জিতবে? मोदी जी स्वागतम, मोदी जी स्वागतम, मोदी जी स्वागतम। পরের ইলেকশনের সম্বন্ধে এখন পর্যন্ত আমি প্রেডিকশন করিনি। আচ্ছা, পরের কিন্তু ইলেকশন এখন অবধি পর্যন্ত- কি থাকবেন উনি? হ্যাঁ, থাকবে, থাকবে। কিন্তু উনি রাজনীতি থেকে সরে অবসর নিতে পারেন, কারণ সে একটা যোগ পুষ্টিতে ওনার আছে। সেটা আমার মনে হয় 2027-এর আগে হবে না সেটা। আচ্ছা, অমিত শাহ কি প্রাইম মিনিস্টার হবেন? না, রাহুল গান্ধীর কি রাজযোগ আছে? রাহুল গান্ধীর রাজযোগ আছে, এবং প্রিয়াঙ্কা গান্ধীরও রাজযোগ আছে। কিন্তু রাজযোগ থাকার ফলেও যেহেতু আমার সোনিয়া গান্ধীর রাজযোগটা ওনাদের থেকেও ভালো। मैं सोनिया गांधी जो लोकसभा की सदस्य निर्वाचित हुई हूँ, যার জন্য যতদিন সোনিয়া গান্ধী থাকবেন ততদিন পর্যন্ত কিন্তু ওনার পজিশনটা ওরা উঁচুতে উঠতে পারবে না। কার? রাহুল গান্ধী হুম। পারবে না। কিন্তু আলটিমেট সোনিয়া আছে, কিন্তু রাহুল গান্ধী প্রধানমন্ত্রী ভারতবর্ষে হবে বলে আমার মনে হয় না, হরস্কোপ যা দেখেছি। আর যোগীর কি ভবিষ্যৎ? যোগী মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশ পর্যন্ত দাঁড়িয়েছে। দেবের ভবিষ্যৎ কি সিনেমাতে? হ্যাঁ, সিনেমাতে দেবের ভবিষ্যৎ ভালো, কিন্তু এখন এই টাইমটা খারাপ দেবের। এই 2026-এর মার্চ পর্যন্ত। আচ্ছা, মার্চের পর দেবের আস্তে আস্তে ঠিক হবে। ফিরে আসি অহং। এই যে এত শতাব্দী রায় থেকে শুরু করে শেখর দেওয়ান, অভিষেক ব্যানার্জি, নিয়োটিয়া, এরা সবাই তোমার ক্লায়েন্ট। তো আমি যেটা প্রশ্ন করছিলাম আগে, নিজেকে মাঝে মধ্যে ভগবান মনে হয়, ভগবানের কাছাকাছি কেউ মনে হয়, খুব শক্তিশালী ব্যক্তি মনে হয়। এটাকে জয় করার উপায় কি এই অহংকে? এটা তো আমাদের একটা হ্যাঁ। রিপু। রিপু, এই রিপুকে জয় করার জন্য কিন্তু আমরা যেটা করি হুম। এটা কিন্তু অ্যাস্ট্রোলজি থেকে আলাদা। এটা হুম। আমাদের একটু জব ধ্যান, আমরা মেডিটেশনটা করি। হুম। যদি মেডিটেশনটা ঠিক মতো করা যায়, জব ধ্যান করা যায়, তুমি নিজের অহং বোধ আচ্ছা, বা আমাদের যে একটা আত্মম্বরিতা হ্যাঁ। যেটা আমরা বলি, হ্যাঁ। সেটা কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি। ওকে। তখন নিজেকে মনে হয় যে আমি কে? হ্যাঁ। আমি তো কেউ নয়, উপরের একটা সুপ্রিম পাওয়ার একটা যেটা আছে তার দ্বারা আমি পরিচালিত। সুতরাং আমি যদি অহংটা করি তো অহংটা কার? অহংটা তো আমার নয়। সুতরাং সেখানে কিন্তু ওটাকে কন্ট্রোল করা যায় যদি ঠিকভাবে সাধনা করা যায়। তার জন্য টাইম দিতে হবে। তুমি শুধু জ্যোতিষী শনি রাহু মঙ্গল করবে তাতে হবে না। আর সেটা কখন করো? এটা আমি সকালের দিকে করি, স্নান টান করে উঠেই। আমার একটা নির্দিষ্ট টাইম আছে সকালবেলা। তখন কি করো? আমি সকালবেলায় এক কাপ কফি বানালাম, কফি খেলাম, স্নান করলাম, মন্দিরে ঢুকলাম, 2 ঘন্টা আমার লাগে পুজো পার্বণ করতে। এই যখন করি আমি, তখন কিন্তু বাইরের জগতের সাথে আমার কোনো সম্পর্ক থাকে না। কিন্তু সেটার জন্য আমি যেটা করি, জবদান করার পর নিজেকে খুব মানে মনে করি পিওর ফিল করি আমি, যে আমার একটা বোধহয় কিছু এনার্জি আমি ফিল করেছি। এই এনার্জিটা নিয়েই কিন্তু আমি কাজ করতে পারি।
তোমার নিজের জীবনের প্রেডিকশন আমায় বলো, যেটা তুমি করেছিলে নিজের ব্যাপারে। তোমার বাবা তোমার জন্য যা করেছিলেন সেটা নয়। আচ্ছা, হ্যাঁ নিশ্চয়ই। আমার প্রেডিকশন দেখো, আমার যখন হরোস্কোপ আমি নিজে দেখেছিলাম যে আমার একটা বাধক গ্রহের দশা চলছে এবং শনি 7.5 পিরিয়ড চলছে সেই সময়। তা আমি জানি আমি নানা রকম রোগের মধ্যে ঝামেলার মধ্যে পড়বো এবং বড় ধরনের মারক রোগের মধ্যে আমি পড়তে পারি। এই হিসেবে যে কোভিডের টাইমটাতে আমি বেশ কিছুদিন আমি একটু রিলিফ ফিলিফে কাজকর্ম করার পরেই আমার যখন কোভিড হলো, আমি যখন হসপিটালে ভর্তি হলাম, আমি প্রায় 15 দিন আমি হসপিটালে ছিলাম। তো পুরো লড়াই করেছি। ডাক্তাররা আমাকে বলেছে যে আপনার কিন্তু লাং ফাংশনটা দেখুন, লাংয়ে কিন্তু পুরো হোয়াইট। তো এই যে হোয়াইট অবস্থা আপনার লাংটা রয়েছে, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করবেন না, আপনি সুস্থ সাবধানে থাকুন। আর দেখুন, হয় মৃত্যু নাহলে তো মৃত্যু, না হলে তো একদম বাড়ি প্যাকিং করবো, হয় প্যাকিং নাহলে ব্যাকিং। তো ডাক্তার বলে প্যাকিং আর ব্যাকিং মানে, আমি প্যাকিং মানে যে ধাপার মার, আর ব্যাকিং মানে বাড়ি। তো আপনার লাংসটা দেখুন অবস্থা খারাপ, আমি লাংস খারাপ হলেও আমি আপনার বলছি আমার কিছু হবে না। আচ্ছা, তাহলে এত বড় ভরসা কী করে পেলেন আপনি? আমার উপরওয়ালা ভগবান যেমন আছে, আমার হরোস্কোপটা আমি নিজে জানি, সেটা আমি ডাক্তারকে বলি যে আমার হরোস্কোপ কী আছে। আমাদের হরোস্কোপে আমরা সবসময় একটা জিনিস দেখেছি, বৃহস্পতি গ্রহকে আমরা বলি রক্ষাকর্তা, তিনি ব্রহ্মার প্রতীক। বৃহস্পতি যদি কারোর জন্ম সময় গোচরে, লগ্নে, অষ্টম স্থান মৃত্যুস্থান বা নবম স্থান বা পঞ্চমে থাকেন এবং লগ্নকে ডাইরেক্ট দৃষ্টি দেয়, তাহলে সে জমের ঘর থেকে ফিরে আসে, আমি জানতাম। এটা আমার বাবার কাছ থেকে শোনা, আমি নিজেও দেখেছি। তা আমার সেই সময় আমার ধনু লগ্ন, ধনু রাশি, আমার লগ্নে তখন বৃহস্পতি বসে আছে। আমি জানি আমার কিছু হবে না। আমাকে তো ওরা যখন হাই রিস্ক বন্ডে সই করেছিল, আমাকে বললো যে আপনার কন্ডিশনটা কিন্তু খারাপ, বাড়ি একটু জানিয়ে দিয়েছি। তাই বাড়িতে যখন ফোন করলাম, ওরা সব কান্নাকাটি করছে। আমার কিছু ভয় পাওয়ার কিছু, আমি ব্যাক করবো। আমার লাইফের লাস্ট প্রেডিকশন ছিল এটাই। ধরো উল্টোটা, তুমি দেখলে তোমার হরোস্কোপে মৃত্যু অবশ্যম্ভাবী, হসপিটালের বেডে শুয়ে আছো, আর সেখানে তোমার ডাক্তার খুব চেষ্টা করছেন নানানভাবে তোমাকে বাঁচাতে, তোমার কোভিড হয়েছে। তুমি তো মানসিকভাবে আগেই হেরে গেলে তোমার হরোস্কোপ দেখে, কারণ তুমি সেটা বিশ্বাস করতে শুরু করবে যে আমার মৃত্যু অবশ্যম্ভাবী। সেই ডাক্তার বেচারি, তোমার মন যদি হেরে যায়, তোমাকে বাঁচাবে কি করে? এটা ব্যাপারটা হচ্ছে, সাধারণ মানুষের ক্ষেত্রে একটা জিনিস তোমাকে বলি, যে তারা তো তাদের হরোস্কোপ দেখে না, তারা ডাক্তারের ভরসা করে শোনে যে আমার মৃত্যুর যোগ নেই, আমি বাঁচবো, ডাক্তার ট্রিটমেন্ট করছে, ভালো হয়ে যাবো। কিন্তু আমরা যারা সত্যিকার যারা হরোস্কোপ প্রেডিকশন করতে পারি, তারা আমরা জানি যে মৃত্যুটা কখন হতে পারে। কারণ আমাদের বলে যে নিয়তি কেউ নেই বদ্ধতে। নিয়তি যে থাকে, তোমার কারো রক্ষা করা, কারো ক্ষমতা, কোনো কবচ, তাবিজ, জব, ধ্যান কিচ্ছু কাজ হবে না, তোমাকে যেতেই হবে। তো সেইটুকু জায়গা যখন আমি ভরসা পাই যে না আমার এখন সেই যোগটা নেই। হ্যাঁ, আমি বুঝলাম, কিন্তু সেটা যদি উল্টো হতো, উল্টো তো যেতেই হবে আমাকে। তো সেটা তো তুমি আগে থেকে হার মেনে নেবে না, হার মানার কিছু আজকে যদি ধরো আমি সেই জায়গায় থাকতাম, তুমি আমার এত কাছের বন্ধু, তুমি এসে আমায় বলতে কানে কানে, রাজেন দেখো তোমার হরোস্কোপে মৃত্যু অবধারিত, ওষুধ খাচ্ছ, খাও, কিন্তু তুমি মরে যাবে। তো আমি তো ডাক্তারের চেষ্টার সত্ত্বেও আমি আগেই মরে যাই। একদম একদম ঠিকই। কিন্তু আমরা যদি জানি যে আমার যে মৃত্যুটা নেই, আমার ভোগান্তিটা আছে, ভোগটা আমায় করতে হবে। তা আমি সেই ভোগটা আছে বলেই আমি জানি নিষিদ্ধ হয়ে গেছি আমি। আমার কথা হচ্ছে, তুমি অ্যাস্ট্রোলজার, তুমি নিজের জন্ম মৃত্যু দেখতে পাচ্ছ, কিন্তু তুমি যখন অন্য লোককে তাদের বার্থ চার্ট দেখে বলছো যে তোমার সামনে এই বিপদ, এই মৃত্যু, সে তো সেটাকে মেনে জীবনে এগোবে না, সে তো নিশ্চয়ই, কিন্তু তাকে সে তো আমরা তখন আগে থেকেই হার মেনে নেবে না। তখন আমরা এইসব গাইড করার জন্য, এটা আমরা প্র্যাকটিক্যালি আমরা কাউন্সিলিং বলি। একটা লোকের ক্যান্সার হয়েছে, আজ না কাল সে তো মারা যাবেই, তা বলি না যে আমি কালকে মারা যাবেন। আপনি ঠাকুরের মন্ত্র জপ করুন, এই মহামৃত্যু যে মন্ত্র জপ করুন, নিজেকে সেফগার্ড করুন, তাতে কিছু আপনার উপকার হতে পারে। আমি জানি যে লোকটা মারা যাবে। আমরা শুরুতেই বললাম যে তুমি সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার। এটা কি ধরনের সায়েন্স যেখানে ঠাকুরের মন্ত্র জপ করে মানুষ মৃত্যু থেকে বাঁচতে পারে? ব্যাপার হচ্ছে এখানে বিজ্ঞানের কোনো কতগুলো জিনিস আছে, অলৌকিক ঘটনা বা কিছু ঘটনা বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা চলে না, যেখানে কিন্তু মানুষকে মানে এই করা ফাসিং করে সবকিছু করে পাওয়ার দেওয়ার জন্য এই সমস্ত মন্ত্র অনুসরণ জপ দিয়ে মানুষ কিন্তু উপকার পায়। আমি জানি উপকার হবে না, কিন্তু লোকটাকে আমি পাওয়ার দিলাম এই কারণে দিলাম যে লোকটা তো মানসিক জোরটা পাবে এই জোরটার জন্য। কারণ স্টোন দিয়ে কাজ হবে না, স্টোন দিয়ে তাকে পয়সা নষ্ট করাবো আমি চাই না। তার জন্য তাকে আমি কাউন্সিলিং করে তাকে বোঝালাম যে হ্যাঁ ঠিক আছে, আর যতদিন বাঁচবে তুমি এই মন্ত্রটা জপ করে যাও। এটা আমরা অনেক সময় করেই থাকি। অ্যাস্ট্রোলজির সব থেকে বড় মূল মুখ্য মেসেজ হচ্ছে
ফ্যাটালিজম, মানে সব কিছু যেটা বললে আগে থেকে নিয়ন্ত্রিত, আগে থেকে ডিসাইডেড, জন্ম মৃত্যু কর্ম সাফল্য, একদম উত্তম কুমারের সফলতা, উত্তম কুমারের অল্প বয়সে মৃত্যু, দীর্ঘায়ু না হওয়া, এগুলো সব প্রি ডিটারমিন ছিল, তাই বলছো? একদম একদম যদি ফ্যাটালিজমই অ্যাস্ট্রোলজির মূল মন্ত্র হয়, তাহলে আমরা কাজ করছি কেন? না, কর্মের তো মূল্য এই কারণে যে মানুষের যে কর্মটা আমরা বলি, কর্মের একটা তো প্রতিক্রিয়া আছে, দুটো মূল্য কি আছে। করে হয় যে কর্মেরও একটা মূল্য আছে আর আমার জীবনে সবকিছু প্রি ডিটারমিন্ড? হ্যাঁ, নিয়ন্ত্রিত। একদম আমাদের একদম প্রি ডেস্টিনি যেটা বলি। তাহলে হ্যাঁ। যদি ডেস্টিনি থাকে হ্যাঁ। তাহলে কর্ম করে লাভ না, কি? মানুষ তো নিজেকে বড় করার জন্য নিজেকে চেষ্টা করে, আরো আমি বড় হবো, আমি আরো কিছু অর্থ উপার্জন করবো, কষ্ট করলেও এ করতে পারি। আমার 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 বার্থ চার্টে লেখা আছে আমি বড় হব না, সুতরাং আমি কেন চেষ্টা করব? না, মানুষের চেষ্টা তো ত্রুটি রাখে না। মানুষ তো মনে করে যে ঠিক আছে আমি চেষ্টা করি, যদি যদি আমি সাকসেস হতে পারি। এই সাকসেসটা হবে কি হবে না সেটা কিন্তু হরোস্কোপে নির্দিষ্ট করা থাকে। শ্যামলদা, হ্যাঁ। অনেকদিন তোমার সাথে আমার দেখা হয়নি, হ্যাঁ। তুমি হয়তো জানো না। হচ্ছে আমার জীবনে এই কারণে কি আমি নাস্তিক? না, আমি বলবো নাস্তিকের জন্য কিন্তু ভগবান বা তোমার অভিশাপ বা অন্য কিছু উপকার কাজ হচ্ছে না তা নয়। কারণ আমরা নাস্তিক ব্যাপারটা, এটা একটু ভগবানের ব্যাপারটা আলাদা। আচ্ছা। হরোস্কোপে আমরা বলি প্রি ডেস্টিনি যেটা বলছি, তোমার কর্মযোগ, যোগে তোমার একটা টাইম ভালো, একটা টাইম খারাপ। তো কোন টাইমটা ভালো কোন টাইমটা খারাপ, এটা মানে যে- আমি ভগবানের পুজো না করলে? হ্যাঁ, না করে তো অনেকে তো পুজো করেই না, অনেকে তো জানেও না, তাকে জানেও না কিভাবে ভগবানকে ডাকতে হয়, আচ্ছা। তা করেও না। কিন্তু তাদের তো এমনি উপকার হয়ে যায়। যারা সোনার চামচে জন্মগ্রহণ করেছে তারা ভগবানকে ডাকতে হবে, ভগবানের কি হবে, আমার নিজের চেষ্টা আমি করেছি। তাদের যদি এই অহংটা থাকে, কিন্তু হচ্ছে তো তার উন্নতি করতে পারছে, ঠিক কথা। তাদের ওটা ডেস্টিনি কিন্তু আছে হরোস্কোপের ভিতর। আচ্ছা। যখন দেখবে তুমি খারাপ ফল তুমি ভোগ করছো, যে তুমি বলছো তোমার সবাই ভালো খারাপ ভালো যাচ্ছে না, হরোস্কোপে দেখবে দুটো জিনিস। শনির একটা 7.5 বলি আমরা, এই 7.5 যুগে অনেক সময় কি হয় 7 বছর মানুষের ভোগান্তিটা করায়। কারণ চন্দ্রের দ্বাদশে 2.5 বছর, চন্দ্রের ভিতরে 2.5 বছর 5 বছর, চন্দ্রের দ্বিতীয় যে 2.5 বছর 7.5 বছর। এই যে 7.5 বছর যে পিরিয়ডটা, এই 7.5 কিন্তু 7.5 হলে এবার সবারই যে জীবনে এরকম অবক্ষয় হবে তা নয়। হ্যাঁ, 7.5 ব্যাপারেও অনেক ভুল ধারণা হ্যাঁ, আছে। আছে। 7.5 মানেই খারাপ নয়। না, একদমই নয়। কারণ আমরা অ্যাস্ট্রোলজিকে খুব ঘরোয়া ভাবে বিশ্লেষণ করি না, হ্যাঁ, একদম। যে রাহু হওয়া মানেই খারাপ, না, 7.5 হওয়া মানে এটা খারাপ। ভুল ধারণা। এর মধ্যে অনেক কম্বিনেশন অফ ফ্যাক্টরস আছে, একদম একদম আর সেটাই বোধহয় বিজ্ঞান। বিজ্ঞান। কারণ শনি 7.5 বিয়ে, শনির একটা বয়স হচ্ছে, শনিকে বলা হয় এজেড প্ল্যানেট। শনি 40-এর ঊর্ধ্বে কোনো ফল দেয় না। 40 থেকে 45 বছর বয়সের পরে যদি কারো 7.5 পিরিয়ড আসে, তখন কিন্তু একটা এফেক্ট হয়। আচ্ছা। তার মধ্যে যদি জন্ম সময় 7.5 জুনের মধ্যে কারো শনি থাকেন, তাহলে কিন্তু তাদের এফেক্টটা একটু বেশি করেই খারাপ করে। সুতরাং দেখা দরকার তার বয়সটা, আচ্ছা। তার শনি ট্রানজিটটা, শনি কোন জায়গায় জন্ম সময় ছিলেন, বিশেষ করে রাশি বা লগ্ন। বিশেষ করে আমরা দেখি চন্দ্রের উপরে যখন শনি এফেক্ট করে, এটা তার শারীরিকভাবে, তার মানসিকভাবে, অর্থনীতির দিকে তার নানাভাবে খারাপ দেবেই। বলছে চেষ্টা দেহার তো হানিসা জন্ম তো গোটাবে, তার চেষ্টা দেহ অর্থ নষ্ট করবে। এই যে পিরিয়ডটা তোমার খারাপ বলছো, তুমি হরোস্কোপে তুমি স্টাডি করে দেখো, তোমার 7.5 জনের মধ্যে কিছু খারাপ আছে। আর সেটা কি আমার কর্ম দিয়ে আমি ওভারকাম করতে পারবো? না, না, তুমি চেষ্টা করবে, তুমি যতবার চেষ্টা কর্ম করে যাচ্ছ করছো, কর্মটা সাকসেস হচ্ছে না, কোথায় গিয়ে একটা আটকে আছে, কোথায় একটা থমকে আছে। একদম। এই যে জায়গাটা তুমি আটকে আছো, এটা দেবে শনি ট্রানজিটের জন্য হয়। কারণ শনিকে আমরা কর্মের কারক গ্রহ বলি। BMW পাঠালো না মার্সিডিজ পাঠালো,
যেদিন আমি মৃত্যু হবে সেদিন কিন্তু এই কাঁচের গাড়ি করেই আমাকে এই শ্মশানে হচ্ছে সাবর্ণ গোত্রীয় এবং পরবর্তী সময় যখন 1608 সালে যখন আমরা জায়গির পেলাম তখন রায় চৌধুরী উপাধিও পেল রায় চৌধুরী ফ্যামিলি। আমি এর আগেও মানে রাজনীতিতে রাজন্যা হওয়ার আগে অভিনয় করেছি, তার সমান্তরাল রাজনীতি। তো আমার জায়গায় কেউ হলে তার কি করা উচিত? আপনি কি অ্যাডভাইস করবেন আমাকে? আপনার কাছে এসে আমার হরোস্কোপ দেখিয়ে, হাত দেখিয়ে পাথর ধারণ করা, নাকি যেভাবে আমি জীবনযাপন করছি, কর্ম করছি করে যাওয়া? ব্যাপারটা হচ্ছে কি, হিউম্যান বিংস যেসব মানুষ যারা আছে তারা চায় কিন্তু যারা অ্যাস্ট্রোলজার আসে তার কিছু প্রতিকার চায়। আমি বলি না কিছু কাজ হবে না, সে বলে দূর কিছু জানে না, আমার প্রতি বিরক্ত হয়ে যাবে। মানুষকে শান্ত রাখার জন্য, কারণ শনি 7.5 পিরিয়ড আমরা খুব ভালোভাবে নজর করে দেখেছি, 7.5 বছর কমপ্লিট না হওয়া পর্যন্ত কোনোভাবে দেখবে তার কোনো কাজ সাকসেস হয় না। ভোগান্তি, অর্থ নষ্ট, মানসিক যন্ত্রণা ভোগ করতেই হয়। তা আমরা তখন কি বলি যে তুমি একটা কাজ করো, তুমি এই গাছের মূলটা পড়ো। নীলা পড়ার ক্ষমতা নেই, নীলা পড়ার দরকার নেই, নীলার অনেক দাম, তুমি মূল পড়লেও তোমার কিছু কাজ হবে। তো নীলা পড়লে 7.5 না। দূর হয়? কিচ্ছু হবে না। আমরা অনেক দেখেছি, অনেকে আমরা নীলা পড়েছি, নীলা তার হাতে খুলে হারিয়েও গেছে, তার অর্থ নষ্ট যোগ আছে বলেছি তা ওটা হারিয়েছে, সেই জন্য আমরা নীলা পড়তে দেই না। কিন্তু আমি জানি যে মূলটা পড়লে কী হবে, মূলটা পড়লে দাদা মূলটা তো পড়লাম, কিছু তো এখন উপকার পাচ্ছি না, আমরা কটা দিয়ে ওয়েট করো দাঁড়াও। আমরা জানি একটা পার্টে, তার মানে আমাকে কর্ম করে যেতে হবে, একদম আমার নিয়তিতে যা আছে তা হবে, ভোগান্তি এটা হবেই। আপনার কাছে শুধু এই আমরা গাইড করতে ইনফরমেশনটা, পারি, হ্যাঁ এই জ্ঞানটা আমার নেওয়ার, যে আমার এই সময়টা খারাপ যাবে, আমাকে একদম ভোগ করতে হবে। হ্যাঁ, এই গাইড, এই হচ্ছে অ্যাস্ট্রোলজি সারমর্ম। আমরা গাইডেন্সটা এটাই করব। কিন্তু সাধারণত আমরা যে স্টোন না দিই, দেখবেন ডাক্তারখানা, আমি হোমিও ডাক্তার কাছে শুনেছিলাম যে গিয়ে তার ওষুধ দরকার নেই, তাকে কিছু গুলির মধ্যে একটু কেমিক্যাল মিশিয়ে বলে আপনি এটা খাবেন, ডাক্তার সেই উপকার পেয়েছি। আমরাও দেখেছি 7.5 পিরিয়ড এই গাছের মূল দিলে। শ্যামলদা, আমি এটা লক্ষ্য করেছি যে জীবনে যারা নিম্ন মধ্যবিত্ত তারা খুব একটা অ্যাস্ট্রোলজি নিয়ে কিন্তু মাথা ঘামায় না। না, একদমই হয় না। জীবনে যখন সফলতা আসে, টাকা আসে, সম্পন্ন হয় মানুষ, তখন তার অ্যাস্ট্রোলজির প্রতি আসক্তি বাড়ে। হ্যাঁ, অবশ্যই বাড়ে। এটা কেন? কারণটা হচ্ছে কি, সে আরো চায়, আরো উন্নতি করবো, আরো পয়সা দরকার হবে, আরো কিছু করবো, মানুষের কাছে আমি নাম কিনবো, আমার ফেম রেপুটেশনটা ভালো হবে। তার জন্য যদি প্রতিকার কিছু করতে হয়, অ্যাস্ট্রোলজি যা বলে তাই করবো। কিন্তু সাধারণ গরিব রাস্তার ফুটপাতের মানুষ, তাদের অ্যাস্ট্রোলজি পরে কোনো আগ্রহই নেই, কারণ যারা জানে আমার এই কর্ম, আমার এই তার থেকে আমার উন্নতি হবে না, সুতরাং আমার কোনো দরকার নেই। আর সেখানেই আমার মনে হয় অ্যাস্ট্রোলজাররা অনেকেই শোষণ করেন। করে, অবশ্যই করে। আপনি নিজেকে এই ধরনের সম্পর্ক থেকে, যেখানে আপনি ক্লায়েন্টকে শোষণ করছেন এটা বুঝে যে সে মানসিকভাবে উইক কিন্তু তার কাছে টাকা আছে, এটা থেকে আপনি নিজেকে কিভাবে বিরত রাখেন? আমি নিজেকে করি, আমি যেটুকু প্রয়োজন তাকে সাহায্য করা, সেইটুকুর মধ্যেই আমি রাখবো। কারণ তাকে একটা বিরাট লামসাম অ্যামাউন্ট আমি খরচা করাবো না, যে খরচা দিয়ে কাজ হবে না, বা দুদিন পরে বলে কী দিলেন আপনি, একটা কাজ হলো না। সুতরাং তার সামর্থ্যের মধ্যেই আমি রাখার চেষ্টা করি, যদি উপকার হয়। তা আমরা সাধারণত সত্যি দেই না বলতে ভুল হবে, আমরা কোনো গ্রহ খারাপ হলো তার জন্য অনেক সময় গাছের রুট যেমন দিই, তেমনি ধাতু হিসাবে ব্যবহার করি। খুব কম হলে একটা গোমেদ পড়ো, একটা লাল পলা পড়ো। লাল পলায় উপকার আছে, আমি দেখেছি পলাতে এবং মুক্ততে যাদের ধরো এই সর্দি কাশির প্রবণতা, ঠান্ডা লাগা টেন্ডেন্সি আছে, তাদের মুক্ত কিন্তু ভালো কাজ করে। মুক্ত মুস্টন এটা কাজ করে, পরে এটা তা নয়। তাল সপ্র যোগ এর মানে কি? এই কাল সর্প যোগটার ভিতরে একটা বলি, রাহু এবং কেতু এর ভিতরে সমস্ত প্ল্যানেট যদি থাকে তাহলে কাল সর্প যোগ বলি। কিন্তু রাহু কেতুর ভিতরে প্ল্যানেট সব থাকলেই কিন্তু কাল সর্প যোগ হবে তা নয়। রাহু সাধারণত আমরা বলি মেষ থেকে বৃশ্চিক পর্যন্ত রাহু নিচস্থ, কেতু বৃষ থেকে কন্যা পর্যন্ত নিচস্থ। এই যে গ্রহটা খারাপ আছে তার ভিতরে যদি সমস্ত প্ল্যানেটগুলো থাকে তাহলে কাল সর্প যোগ বলি। কিন্তু কাল সর্পের ভিতরে কিন্তু যদি রাজযোগ থাকে তার কি হবে, কাল সর্প যোগের ভিতরে সে ভালো সুফল পাবে। কিন্তু ওই কাল সর্প যোগের যখন দশা বা অন্তর্দশা পিরিয়ড পাবে বা ট্রানজিট পিরিয়ডটা পাবে, সেই সময় তার কিন্তু পতন হতে পারে, কিন্তু পতনে একদম শেষ হবে না। যদি না রাজযোগ থাকে, রাজযোগ কারণ নেই, কাল সর্প যোগের ভিতরে তার এমন পতন হবে না। আমরা দেখেছি তাই উঠতে অনেক সময় লাগে, অনেক ক্ষয়ক্ষতি করতে হবে তাকে।
সুতরাং এই কালসর্প যোগটাও কিন্তু খুব বাজে যোগ একটা। হুম। সুতরাং এই যোগে যোগে আর এই যোগকেও বদলানো যায় না, না, হবেই হবে। দেখো যেই যোগগুলো কুষ্টির ভিতরে আছে, আমাদের প্রায় 300 যোগস আছে। তো 300 যোগ থাকলে 300 যোগই তো ফল পাওয়া যায় না। রাজযোগের ফল হয়ে কেউ মুখ্যমন্ত্রী হয়নি। আমার হরস্কোপের ভিতরে আমরা সাধারণ নবমপতি দশমপতিকে আমরা সর্বশ্রেষ্ঠ রাজযোগ বলি, আমার হরস্কোপে আছে। কিন্তু আমি তো মুখ্যমন্ত্রী হইনি বা কাউন্সিলর হইনি। আচ্ছা, হ্যাঁ, কাজ হয়ে সেটা ভঙ্গ হয়েছে আমার। সে ভঙ্গযোগটা তো মেনে নিতে হবে হরস্কোপে। তুমি এই যাও দেখো না, এই যে মাঙ্গলিক দোষ, এই মাঙ্গলিক দোষ নিয়ে কিন্তু মানুষের ভিতরে এখন একটা বিভ্রাট চলছে। আচ্ছা, আমরা যেটা অমিতাভ বচ্চনকে দেখলাম ঐশ্বরিয়া আর অভিষেকের বিয়ের আগে মাঙ্গলিক দোষ কাটানোর জন্য অমিতাভ বচ্চন তাকে অনেক মন্দিরে গেলেন, বিয়ের দীর্ঘ 1-1.5 বছর আগে ধরে, বোধহয় গাছের সঙ্গেও বিয়ে হয়েছিল এরকম কিছু একটা। এই মন্দিরে গিয়ে কি মাঙ্গলিক যোগ অভিষেক আর ঐশ্বরিয়ার কেটেছে? মানে ঐশ্বরিয়ার মাঙ্গলিক যোগ কেটেছে, অভিষেক ঐশ্বরিয়ার সম্পর্ক টিকেছে? একটা জিনিস হলো, মাঙ্গলিক দোষের ভিতরে এগুলো দেখা দরকার হচ্ছে, আমরা যেটা নন বেঙ্গলি ভারী মাঙ্গলিক, আমরা বলি ভারী মাঙ্গলিক না, মাঙ্গলিক দোষটা কি পরিমাণে দুজনের আছে এটা বিচার করার সময় দেখতে হবে যে মঙ্গলটা আমরা বলছি লগ্নে, চতুর্থে, সপ্তমে, অষ্টমে, দ্বাদশ, এই 4টে জায়গায় যদি মঙ্গল থাকেন আমরা মাঙ্গলিক দোষ বলি। তো মাঙ্গলিক দোষ থাকলে কি খারাপ হবে? সবার তো বিয়ে হতো না, বিয়ে ভেঙে যেত। তো বলি এরকম মাঙ্গলিক দোষ থাকলে না, মাঙ্গলিক দোষ থাকলে বিয়ে ভেঙে শুধু যায় না, স্বামীর মৃত্যু হয়। মৃত্যু হয়, কিন্তু কলিযুগে মৃত্যুটা কম দেখেছি আমরা। আচ্ছা, কলিযুগে মৃত্যুটা কম হয়, কিন্তু যেটা হয় ডিভোর্সটা হয়ে যায়, অশান্তি ঝামেলা তার ফেস করতে হয়। কিন্তু মাঙ্গলিক দোষ কাটাবার যে নিয়ম পদ্ধতি আছে, কেউ গাছের সাথে বিয়ে দেয়, গাছের সাথে বিয়ে দেওয়ার নিয়মই নেই। অমিতাভ বচ্চন যেটা করলেন বহু মন্দিরে সাউথ ইন্ডিয়াতে, এগুলো করে কি কোনো লাভ হয়? না, লাভ তো আছে যদি সঠিকভাবে সঠিক পদ্ধতি নিয়োগ করা যায়, কিন্তু সঠিক পদ্ধতি অনেকে করে না। অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা কিন্তু ভুল নয়, এটা কিন্তু সঠিক। ভুল হচ্ছে আমরা যারা অ্যাস্ট্রোলজার আছি, মানুষকে ভুল ব্যাখ্যা করে, মানুষকে ভুল ভ্রান্তি তৈরি করে মানুষকে কিন্তু আমরা বোঝাবার চেষ্টা করি যে আপনি এটা করুন ভালো হবে। ঐশ্বরিয়া অভিষেকের বিয়ে চলবে? দেখুন, মানসিকভাবে তার ভেঙে গেছে, মানসিক ভেঙে গেছে, তারা থাকবে না, কিন্তু সামাজিক রক্ষা করার জন্য টিকে আছে, আর কিছু না। এটাও ওই মাঙ্গলিকের জন্যই এটা হয়েছে। এর মাঙ্গলিক কত লোক দেখেছি আমরা বিয়ে করতে বারণ করেছি, শোনেনি, পরবর্তী ক্ষেত্রে তাদের বিয়ে ভেঙে গেছে, তখন বলছি হ্যাঁ আপনি বলেছিলেন কিন্তু কিছু করার নেই, আমরা বিয়ে করি। বিশেষ করে বর্তমান সমাজ ব্যবস্থা প্রেম করে বিবাহ, তো প্রেমের বিবাহ তার পুষ্টি বিচার করা সম্ভব না। আর সেখানে দুজনে মানে না, মানবে না, শুনবেই না তারা কথা। তারপরে আপনি কে, আমি আমাদের নিজের ভালোবেসে বিয়ে করেছি, আমাদের টিকবো আমরা, পরে তো টেকে না, অশান্তি ঝামেলা ঝঞ্ঝাট আসেই আসে তাদের। ট্রিপল প্রেমের মাহাত্ম্য অনেক বেশি। এই মোটা ভাই, মোদি ভাই আর দিদি ভাই, এদের যে প্রেমের পাকিস্তানের সাথে যুদ্ধ বিগ্রহ হতে পারে। সেটা কোন মাসে? এটা ওই 4 এপ্রিল থেকে মের আগামী বছর 2026। আমার কাছে এগুলো মানে উড়ি মেরে করার মতো, মানে ইটস নট জেদ। আমি মনে করেছি আমি এটা করবো করে দিই। দেবেন সব, ওটা এসআইপিতে দিয়ে দেবেন। আপনি যদি টাকা করতে চান এসআইপিতে দিয়ে দেবেন, ফিক্সড ডিপোজিটে দেবেন। ছবি করতে গেলে সবার আগে আর্টের প্রতি যে দায়বদ্ধতা সেটা থাকা দরকার। এই যে আগের প্রথা ছিল কুষ্টি দেখে বিবাহ দেওয়া, যেখানে প্রেম নেই, কুষ্টি আছে। মেয়ের বাবা ছেলেকে কি দিল, ছেলের মা কত গয়না দিল মেয়েকে, অবশ্যই, এবং তার সাথে কুষ্টি মিলিয়ে সঠিক বিবাহ। সেই বিবাহটা যখন ভাঙে তখন অ্যাস্ট্রোলজির কি বলার থাকে? আপনি বললেন প্রেম করে বিবাহ ভাঙে, আমরা বারণ করি, তাও লোকে করে, কিন্তু সব মিলিয়ে যখন করা হয় তাও ভাঙে। সাধারণত চলতি কথা, আগেকার দিনে মায়েরা বা গার্জিয়ানরা
রাশি আর গণ দেখে বিয়ে দিত। হুম। রাক্ষসগণ মানে সবচেয়ে খারাপ, হুম। দেবগণ মানে সবচেয়ে ভালো। হুম। কিন্তু বর্তমান যুগে আমরা দেখেছি সবাই রাক্ষস। রাক্ষস মানে হচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলি, ভোগ সুখ নিয়ে যাওয়ার ব্যস্ততা। আচ্ছা, সুতরাং গণের কোনো কিন্তু এই যুগে কোনো গণের গুরুত্বই নেই। রাক্ষসগণ খারাপ না, রাক্ষস খারাপ না। রাক্ষস মানে কি? কেন রাক্ষসগণ বলি কেন? রাক্ষস মানেই খারাপ না? হ্যাঁ, রাক্ষস মানে খারাপ আমাদের সেন্সে খারাপ, হ্যাঁ। কিন্তু রাক্ষস মানে যে ভোগ সুখ লিপসার জিনিস যারা ব্যস্ত, সে রাক্ষস তারা। আচ্ছা। এখনকার সমস্ত ছেলে মেয়েদের দেখুন সব নিউক্লিয়ার ফ্যামিলি, আলাদা থাকবো, আলাদা খাবো, আচ্ছা। আর শ্বশুর শাশুড়িকে দেখবো না, হ্যাঁ। তো রাক্ষস তো ওরাই। আচ্ছা, কিন্তু বর্তমান যুগে রাক্ষসগণ, দেবগণ বা নরগণের কোনো গুরুত্ব নেই। কোন ছেলে মেয়েটা দেবগণ নিয়ে বলুন ব্যস্ত থাকে? দেবতাকে নিয়ে কেউ করেন। হরস্কোপ বিচারে আগে শুধু রাশিটাই দেখা হতো, কিন্তু রাশিচক্র বিচারের যে সিস্টেমটা আছে আমরা দেখেছি, তার লগ্ন, চতুর্থ স্থান যেটা গৃহস্থান বলি, শুক্রস্থান, সেটা দেখা দরকার। পঞ্চম স্থান আমাদের ফ্যামিলি অ্যাফেয়ার্সের যোগটা যেটা থাকতে হবে, যদি বন্ধন না থাকে হবে না। হুম। সপ্তম স্থান বিবাহ স্থান, হুম। এবং আমাদের দ্বাদশ ভাব, দশম ভাব, হুম। এতগুলো ভাব দেখা দরকার আছে। হুম। তাহলে কিন্তু বিচারটা সঠিক হয়। কিন্তু কি করে? হুম। করে না, কারণ যে বিয়ে সব ঠিকঠাক করে বলে যে আপনি একটু মিলিয়ে দিন, তখন কি মেলাবে? বলে হ্যাঁ ঠিক আছে আপনারা চলুন, বিয়ে হতে পারে। তখন বলতেই হয়। হ্যাঁ, তখন বলে হ্যাঁ ঠিক আছে, খুব ভালো আছে, চলুন, দেখা যায় পরে কি হবে না হবে। এবার ভোগান্তি তো হয় বাবা মায়, বাবা মায় ভোগান্তি হয়। শুধু আমার প্রশ্নটা ছিল, অ্যাস্ট্রোলজি বিশ্বাস করে বিয়ে করা উচিত না ভালোবাসার বন্ধনে বিয়ে করা উচিত? ভালোবাসার বন্ধনটা একটা সাইড। আমার ভালোবাসা, আমরা বলছি যদিদং হৃদয়ং মম যদিদং হৃদয়ং তব। হৃদয়টা যতক্ষণ বাড়িতে ততক্ষণ হৃদয়। বাড়ির বাইরে যখন অফিসে গেলাম, তখন পাশে আমার যে একটি ভালো মেয়ে বসে থাকে বা ভালো ছেলে বসে থাকে, তাকে হৃদয় দিয়ে দিলাম। তো সেই হৃদয়ে তো কোনো গুরুত্ব নেই। আমরা যখন বিচারটা করি, আগে চন্দ্র বিচার করা হতো। চন্দ্রটা হচ্ছে প্রত্যেক মানুষের মনের কারণ। আমার সাথে তোমার মনের মিলটা হবে কিনা আমরা কিন্তু চন্দ্র থেকে দেখি। কিন্তু চন্দ্রের মিল দেখলে শুধু হবে না, হৃদয়ের মিলটা তো দেখতে হবে। এই যে হৃদয়ের মিলটা দেখার জন্য আমরা রবিকে বিশেষ করে গুরুত্ব দিই। শ্যামলদা, এটা যে আপনি বললেন বিয়ের পরে আরেকজনকে ভালো লাগলো এবং তাকে আমি আমার মন দিয়ে বসলাম, এটা কি অন্যায় অ্যাস্ট্রোলজির অ্যাঙ্গেল? না, আমি বলবো এটা অ্যাঙ্গেল অন্যায় নয়। দুটো করে ভালোবাসার মানুষ কিন্তু অপোজিট, আবার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সটা তৈরি হয়, কিন্তু পারিবারিক সুখটা যখন নষ্ট হয় তখন কিন্তু মানুষ চায় যে একটা জায়গা থেকে আমি সুখটা যদি আহরণ করব, তখন কিন্তু অ্যাফেয়ার্সের যোগাযোগটা হয়। হরস্কোপে তার নিশ্চয়ই তার এটা আছে, এবং থাকতেই হবে, না হলে হবে না। এবং সেটা আমরা বিচার করি দ্বাদশ ভাব থেকে। দ্বাদশ ভাব থেকে বিচার করা এই কারণে, দ্বাদশ হচ্ছে শয্যা সুখ, আর শুক্র হচ্ছে সেক্সুয়াল পারভার্সন, সেক্সুয়াল লাইফটা লিড করা শুক্র। এই দুটো জায়গা যদি আমরা ঠিক দেখতে পাই, বুঝতে পারা যাবে প্রচুর ছেলে মেয়েকে আমি দেখেছি তাদের বিবাহ করে তাই সম্পর্কটা হয়ে আছে। এটা থাকবেই, সুতরাং এটা তুই ভাঙতে পারবে না, এটা ভাঙা তো সম্ভব নয়। তার পরবর্তীতে যখন ধরা পড়ে যায় তখন অশান্তি হয়, অশান্তি যখন কুষ্টি থাকে তখন ডিভোর্স হয় বা তারা মেন্টাল সেপারেশন হয়ে থাকে। শ্যামলদা, তার মানে আপনি বিবাহের পরে কারোর যদি যোগে প্রেম থাকে অন্য কারোর সাথে, এক বা একাধিক, সেটাও আপনি প্রেডিক্ট করতে পারেন? একদম করা যায়, অবশ্যই করা যায়। তার মানে আমি যদি কাউকে বিয়ে করতে চাই, আগে এসে আপনার কাছ থেকে সেই মেয়ের হরস্কোপ যদি দেখায়, আমরা বলি যে আমার ভাবি স্ত্রীর কি কোনো সম্পর্ক হবে বিবাহ বহির্ভূত, সেটাও আপনি বলতে পারবেন এবং আমার কথাও আপনি বলতে পারবেন। কারণ এটা আমরা দেখে আমরা বলতে পারি, কারণ তাদের কুষ্টি ভিতরে, যেমন এই যে শেখর ধাওয়ান, শেখর ধাওয়ান তার বিবাহের পরে আমার কাছে এসেছিল, ক্রিকেটার শেখর ধাওয়ান। তখন আমি তাকে বলেছিলাম যে বিবাহ করে সবকিছু সব ঠিক আছে, তোমার যে 7.5 পিরিয়ডটা শেষ আরম্ভ হবে, তখন কিন্তু তোমার বিবাহ সম্পর্কটা ভাঙবে, ক্রিকেট জীবনটা শেষ হবে। তো বলে কেন আমার শেষ হবে কেন? তুমি তো আমার স্টোন পড়ি না। স্টোনটা তুমি পড়েছো, যে স্টোনটা পড়লেই যে তোমার সব কিছু ক্লিয়ার হবে কিন্তু নয়, ওটা তোমার একটা সেফগার্ড করবে, ঠিক কথা, কিন্তু তোমার ভাঙবে। ওর বিবাহ ভাঙলো, ডিভোর্স হয়ে গেল, সেকেন্ড ম্যারেজ করলো, ক্রিকেট জীবনও শেষ হয়ে গেল। সেকেন্ড ম্যারেজ চলবে এই মুহূর্তে চলবে। ওই মেয়েটি তুমি হরস্কোপ দেখিনি, আচ্ছা, সুতরাং আমি বলতে পারবো না। মানে দুজনের হরস্কোপ না দেখলে আপনি বিবাহের না ঠিক প্রেডিকশন করতে পারবেন না, করা যাবে না। আমি যদি এটা বলি, এই যে আমার ব্যাপারে ধরুন আপনি প্রেডিকশন করছেন, আমি ভালো নেই আপনাকে বললাম, তো আমার আশেপাশের লোক যারা আমার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে, ব্যবসায়, বন্ধু, ফ্যামিলি ইত্যাদি ইত্যাদি,
তাদের গ্রহ তো আমাকে ইনফ্লুয়েন্স করছে, তাহলে শুধু আমার হরোস্কোপ দেখে কিভাবে আপনি না, বলবেন বাবুজি, আমার ভবিষ্যৎ কি? না বাবুজি, তোমার হরস্কোপ তোমার মতো তৈরি, পরের পাশের যে ভদ্র তার হরস্কোপ তার মতো তৈরি। বাড়িতে দেখবে তুমি যে বাবা ছেলে মেয়ে তাদের প্রত্যেকের হরস্কোপ আলাদা। হ্যাঁ, কিন্তু আমরা তো একজন অন্যজনকে ইনফ্লুয়েন্স করি। করি, এই যে করতে পারি। আপনি আমার সাথে বসে আছেন, হ্যাঁ। এটা কি আমাকে ইনফ্লুয়েন্স করবে এই 3 ঘন্টার একসাথে সময় কাটানো? কিছু কিছু তো করবি, যতক্ষণ তুমি আমার কাছে থাকবে ততক্ষণ করবে, কিন্তু যখন আউটসাইড হয়ে যাবে তখন কিন্তু করবে না। আচ্ছা, আমরা কি একজন অন্যজনের উপরে মানে একজন অন্যজনের ভবিষ্যৎকে ইনফ্লুয়েন্স করি? ইন্টারডিপেন্ডেন্ট হিউম্যান বিংস কি ইন্টারডিপেন্ডেন্ট? করা যায় কিভাবে? ধরো আমরা যেমন বিবাহ বিষয়ে যেমন আমরা বিচার করি, তেমনি যদি কোনো পার্টনারশিপ বিজনেস কেউ করতে চায়, তবে আমরা দুই বন্ধু বা পার্টনারেরও কিন্তু আমরা হরস্কোপটা ম্যাচ করা। আচ্ছা, যে তার অনেক দেখা গেছে যে একজন পার্টনারের উন্নতির যোগটা কম, আরেকজন পার্টনারের উন্নতির যোগটা খুব ভালো আছে, তার দ্বারা হতে পারে। আপনি তো ভয়ঙ্কর কথা বলছেন। তার মানে একটা কোম্পানি, যত প্রাইভেট লিমিটেড কোম্পানি আছে, তাদের সবার ডাইরেক্টরের হরোস্কোপ দেখিয়ে তবে ডাইরেক্টর করা উচিত। করা উচিত। এটা নিউটিয়াকে বলেছিলেন? আমি নিউটিয়াকে বলেছিলাম, আরো অনেক বিজনেসম্যান যারা এসেছিল তাদেরকে আমি বলেছিলাম যে আপনারা কিন্তু বিজনেস করা, তারা কি আপনার কথা মেনে ডাইরেক্টর সেইভাবে চুজ করে? এবং ধরুন পার্টনার তারা 3 জন, বিশেষ করে মারোয়ারি যে আমি দেখেছি 3-4 জন করে পার্টনার নিয়ে আসে, কোন পার্টনার শুট করবে, যেটা হবে সেটা আমি তাকে বলে দিতাম। তার মানে পার্টনারের ক্ষমতার ওপরে, তার বিজনেস অ্যাকিউমেন্ট, বিজনেস বুদ্ধির ওপরে কোথাও না কোথাও আপনার অ্যাডভাইস হরোস্কোপ দেখে বেশি কাজ করে। একদম তাই। মানে তারা এটা মনে করে যে আপনি যাকে পার্টনার নিতে বলছেন সে যদি একটু কাজের ব্যাপারে নিম্ন স্তরের হয়, তাও তাকে আমি নেব। তার কতটা আমি নেব, কতটা আমি পার্সেন্টেজ দেবো, কারণ যদি বিচার জায়গাটা তোমাকে আমি বুঝতে পারবে, আমাদের 5ম ভাব আর 7ম ভাব, 7ম থেকে আমরা বিজনেস পার্টনার যেমন চিন্তা করি, 5ম থেকে আমাদের পার্টনারের কতটা ডেভেলপ করে, 7মের একাদশ পার্টনার কতটা উন্নতি করবে। এবার যদি দেখা যায় যে তুমি আমার ক্লায়েন্ট, তুমি একজন পার্টনারকে নিয়ে এসো, সে তো আমার ক্লায়েন্ট নয়, সে আমার পরিচিত নয়, আমি তাকে একটু কীভাবে গাইড করবো, তখন তাকে বলবো দেখো তোমার হরস্কোপের ভিতরে তোমার 7ম পতি যেখানে আছেন তাতে কিন্তু এই পার্টনার সাথে করলে পার্টনার তুমি গেইন করবে। তোমার হরস্কোপের এই জায়গাটা যে গন্ডগোলটা আছে, এই পার্টনার সাথে তুমি লস করবে, তুমি বুঝে পার্টনারশিপ করো। তাকে আমরা গাইড করি। আমরা যারা শোনে না তারা লস খায়, যারা শোনে না তারা লস খায়। আমি খেয়েছে, যারা শোনে না তারা লস খায়। আমরা দেখেছি। আমাকে আপনি বলেছিলেন আমাকে এই পার্টনারশিপ ব্যবহার করতে। সবার ক্ষেত্রে প্রযোজ্য? মানে সব মানুষ যারা আপনার কথা শোনে না তারা না, তাদের বিয়ে ভাঙে, তারা লস খায়। যারা আমরা গাইড করি, আমরা ভাবছি যে এখন ডাক্তার যদি বলে আপনি কি এতটা অ্যাকিউরেট হতে পারেন? চেষ্টা তো করি, মানুষের গাইড করার জন্য চেষ্টা তো আমরা করি যে তুমি এটা করো না, কিন্তু আপনার অ্যাকিউরেসি লেভেল কি? মোটামুটি ধরে দিতে পারো 80%। আমি সেই লেভেলে কাজ করি, কারণ করি এই কারণে করি যে আমি জানি শিওর শট এটা হবে, সে শুনলো না কথাটা। ডাক্তার যদি বলে তোমার ক্যান্সার হতে পারে, তুমি এক্ষুনি তুমি বায়োপসি করো, ট্রিটমেন্ট করো, অপারেশন করো, ও কিন্তু ভয়ে 10 লাখ টাকা খরচা করে দেবে। পুলিশ যদি বলে কালকে তোমার ফাঁসি হতে পারে, জেল খাটতে পারো, স্যার আমি টাকা নিয়ে আমার কেসটা বাঁচিয়ে দিই। আমরা যদি বলে ঠিক আছে হোক না, দেখা যাবে, তারপরে সে সাহস পায়। বাস, তারপরে যেটা হওয়ার তাই হয়, আসে আমার কাছে। আমি তো ব্যক্তিগত সত্যিকার কোনো বিজ্ঞাপন দেই না, মানুষের মুখে যে বিজ্ঞাপনটা হয় সেটাই আমার কাছে বেশি।